সালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু তোমরা চ্যাটে জানাও তো। সবাই কেমন আছো সেটা একটু বলো। আজকে আসলে ব্যাকরণের ১ম ক্লাস, একদম একটা অন্যরকম আবহ। নতুন করে ব্যাকরণ শুরু। HSC 26, নতুন দেশ, স্বাধীন বাংলাদেশ 2.0, ওখানে একদম নতুন করে সবকিছু শুরু। আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু তোমাদের কাছ থেকে জানতে চাই তো চ্যাটে। একটু বলো তো। সবাই একযোগে সালাম দিচ্ছে। সবাই একযোগে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল ক্লিয়ার। যাক, অল ক্লিয়ার। আচ্ছা, তোমরা এখন বলো যে সবাই কেমন আছো? আজকে তো প্রথম ক্লাস। প্রথম ক্লাসে প্রথম ৩-৪ মিনিট আমরা একটু কথাবার্তা বলি, একটু পরিচিত হই নিজেদের সাথে। কেমন আছো তোমরা সবাই? একটু লিখো তো। একটু চ্যাটে লিখো। এই যে অনেকে যেমন লিখছো যে আমার নামটা বলেন, আমার নামটা বলেন। আসলে এত মানুষ লাইভে। আমি যদি সবার নাম উচ্চারণ করতে যাই তাহলে কিন্তু সময় ফুরিয়ে যাবে। কিন্তু নাম আমার বলা শেষ হবে না। আমি সবার নাম দেখতে পাচ্ছি। একজন বলল ভলিউমটা একটু বাড়াতে। আমাদের এন্ড থেকে ভলিউম একদম পারফেক্ট আছে। তুমি তোমার ডিভাইসের ভলিউমটা একটু বাড়াও তাহলেই হবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ সবাই বলছে ভালো আছে এবং আমিও সবাইকে বললাম, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি বেশ ভালো আছি আর তোমাদের সঙ্গে ক্লাসে এসে আরো বেশি ভালো লাগছে। কারণ আজকে অনেকটা নতুন করে শুরু করার মতো। একজন লিখলো যে তার নাকি পা ভেঙে গেছে। আমরা দোয়া করি তোমার পা খুব তাড়াতাড়ি সেরে যাক। আর ব্যাকরণ বই কি কিনবো না কিনবো এটা নিয়ে এখনো কথা হচ্ছে। অনেকে বলছে। যদিও এগুলো নিয়ে আগে আমরা অনেক কথা বলেছি, শিখবো জিতবোতে বলেছি, নানা জায়গাতে বলেছি। এরপরেও আর আমরা আসলে জাতিগতভাবে এখন একটু ভালো থাকার চেষ্টা করছি। কারণ একটা মাসও এখনো হয়নি আমাদের দেশের জুলাই বিপ্লবের। এর পরপর এমন একটা প্রলয়ংকারী বন্যা হলো এবং ফেনীতে এত মানুষ মারা গেল। তো সব মিলিয়ে আমরা আসলেই এখন সবারই দেখা গেছে যে স্ক্রিন টাইম বেড়ে গেছে কিন্তু। মানে Facebook এ, YouTube এ আগে যতটুকু সময় থাকতো এখন কিন্তু তার চেয়ে আরো বেশি সময় ধরে থাকে। এবং এইভাবে একটা দেশের মানুষ এক হয়ে যাওয়া, এটা আমি আমার জন্মের পরে আজ অবধি দেখি নাই। আমি তো আর্লি 90s এর মানে আর্লি 90s এ জন্ম নেওয়া মানুষ। আমি আসলে এরকম দেখি নাই যে এরকমভাবে মানুষ এখনকার দিনে যেইভাবে সবাই ইউনাইটেড হয়ে যাচ্ছে। মানে আমার একটা ভিডিও খুব মানে চোখে পড়ল। সেটা হলো এই জুলাই আন্দোলনের সময় আ একজন মানে একটা মেয়ে যে হচ্ছে বলছে যে কোটার সাথে তার কোন সম্পর্ক নাই। সে এসএসসি তে আ ফেইল করেছে, ওর এইচএসসি তে এবং টাইনা পাস করেছে এমন। তার কয়েকদিন পরে বিয়ে হয়ে যাবে। একটা মেয়ে মানুষ সে। কিন্তু কোটার সাথে তার কোন সম্পর্ক নাই। কিন্তু সে রাতে ঘুমাতে পারছে না এটা দেখে যে এই ছোট, ছোট বাচ্চাদেরকে কিভাবে গুলি করে মারছে বা সেটা সহ্য করতে পারছে না। তো দেশ যখন এরকম এক হয় তখনই কিন্তু একটা দেশের মূল উন্নতিটা শুরু হয়। আর একটা জাতিকে পরিবর্তন করতে চাইলে সবার ১ম এ যা ভূমিকা পালন করতে পারে সেটা হলো এডুকেশন বা শিক্ষা। তুমি একটা জাতিকে ধ্বংস করতে চাইলে তোমার ওকে ওয়েপন মারা মানে ওকে গোলা-বারুদ লাগবে না। তুমি হচ্ছে ওই ওর শিক্ষা ব্যবস্থাটা বা ওর শিক্ষাটা একটু গলদ ঢুকিয়ে দাও। বাকিটা আপনা আপনি হয়ে যাবে। বাকিটা তোমার কিছু করতে হবে না। এনিওয়ে, আমরা চলে যাব এখন ক্লাসে। আর ক্লাসের শুরুতেই আমি যেটা বলে থাকি সবসময় সেটা হলো জুনায়েদ একই জিনিস লিখে যাচ্ছে বারবার। মেহেদী আমরা কি যাবো বা কি? তুমি আমাকে একটু বলো তো। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। জুনায়েদ তুমি একটু অপেক্ষা করো। আমরা একটু পরে নামাজের ব্রেকটা দেই। আমরা আর ১৫-২০ মিনিট সময় নেই। আমরা তারপরে নামাজের ব্রেকটা দিব ইনশাআল্লাহ। আর আমি এখন ক্লাসের শুরুতে আজকে একটু রুলস অ্যান্ড রেগুলেশনস টা বলে দিব। প্রত্যেক ক্লাসে আমি এটা বলি। বাংলার জন্য আমাদের একটা স্পেসিফিক খাতা থাকবে। একটা খিচুড়ি খাতা থাকবে না। যেই খাতায় সকল বিষয় আসবে এরকম কোন জগা খিচুড়ি খাতা থাকবে না। একটা স্পেসিফিক খাতা থাকবে বাংলার জন্য। সবচেয়ে ভালো হয় ২য় পত্রের জন্য একটা খাতা, ১ম পত্রের জন্য একটা খাতা। নাম্বার 2, প্রতিটা ক্লাসে যা, যা গুরুত্বপূর্ণ বলব তার সবকিছু তুমি নোট ডাউন করবা। এবং ক্লাস শেষে সেই নোটটাকে আবার গুছিয়ে লিখবা। এটা সবসময় বলি। কিন্তু এটা বলার কারণটা কি? তার কারণ হলো এই যে আমরা ক্লাসে নোট করি, আমরা অনেক কিছু অনেকে নোট করি না। মনে করি যে আরে শুনে মনে থাকবে। মনে থাকে না। ক্লাসের পরে আমরা ভুলে যাই। তারপরে আচ্ছা, আচ্ছা আমি 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 নামাজের ব্রেক দিব। আমি নামাজের ব্রেক দিব। আমরা জাস্ট আমাকে একটু সময় দাও। আমরা ঠিক ৫ বাজে ঠিক ৫:১৫ তে আমরা নামাজের বিরতিতে যাব। হ্যাঁ, নামাজের বিরতিতে যাব। ঠিক ৫:১৫ তে আমরা নামাজের বিরতিতে যাব। এখন ৫:০৫ বাজে। তো আমি যেটা বলছিলাম সেটা হলো গিয়ে আমরা একটা স্পেসিফিক খাতা রাখবো বাংলার জন্য এবং আমরা ক্লাসে যা, যা নোট করব সেগুলোকে আমরা ক্লাস শেষে আবার হাতে ১০ মিনিট সময় নিয়ে নোটটাকে গুছিয়ে লিখব। ক্লাসে অনেক সময় অনেকে এত দ্রুত নোট করে নিজের লেখা নিজে বুঝে না। তো ওই নোটটা তো আর জীবনে খুলে দেখে না। পরীক্ষার আগের রাতে ১ম খুলে। তো পরীক্ষার আগের রাতে খোলার পর দেখা যায় নিজের লেখা নিজেই পড়তে পারে না কি লিখেছে। তাই ক্লাসে যা লিখবো নোট করব ওটা আবার ক্লাস শেষে হাতে ১০ মিনিট সময় নিয়ে আমরা লিখে ফেলবো। এবং আমি যা, যা HW দিব অফ কোর্স তোমরা সেটা গ্রুপে পোস্ট করবা।
আর এই ক্লাসগুলোকে তোমরা ট্রিট করবা জাস্ট লাইক আর 8-10টা অফলাইন ক্লাসের মতো। অফলাইনে যেমন তুমি পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাস করো, ক্লাস করাটা তোমার কাছে র্যান্ডম ইউটিউব বা ইউটিউব ভিডিও বা কিংবা ফেসবুক রিলস দেখার মতো না। এই ক্লাসটাও তুমি সেভাবেই করবা। যখন ক্লাস করবা সব ডিস্ট্রাকশনস অফ। চেষ্টা করবা ক্লাস হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপে করতে বা ট্যাবে করতে, একান্তই না পারলে মোবাইলে করবা। কিন্তু মোবাইলে এই ক্লাস ছেড়ে দিয়ে অন্য কাজ করা এগুলো করবা না। এখন চ্যাটটা অফ করে দিচ্ছি আমরা, একটু মেহেদি কাইন্ডলি চ্যাটটা অফ করে দাও। আমি তোমাদেরকে যখন প্রশ্নোত্তরের সুযোগ দিব তখন হচ্ছে তোমরা প্রশ্ন করবা। আমি ক্লাসের মাঝখানে নরমালি র্যান্ডম প্রশ্ন নেই না। যখন আমাদের প্রশ্নোত্তরের সুযোগ দিব তখন তোমরা প্রশ্ন করবা। আর আমার পড়ানোর অভিজ্ঞতা আজকে অনেক বছর হয়ে গেছে। আমি বুঝতে পারি শিক্ষার্থীরা কোন জায়গাতে আটকায় বা কি নিয়ে প্রশ্ন করতে পারে। মনে একটা প্রশ্ন আসলে একটু ধৈর্য ধরো, দেখা যাবে আমার লেকচারে 1-2 মিনিটের মধ্যে এটার উত্তর পেয়ে গেছো। তারপরেও যদি না পাও একটু অপেক্ষা করো, আমি ওটা টুকে রাখো তুমি প্রশ্নটা, আমি প্রশ্নোত্তরের সুযোগ দিব, তুমি তখন প্রশ্ন করতে পারবা। এর পরেও যদি প্রশ্ন জাগে, তোমার তো ফেসবুক গ্রুপ আছেই, অনেকে অলরেডি প্রশ্ন করছো যে ফেসবুক গ্রুপটা কোথায় বা ফেসবুক গ্রুপে হয়তো জয়েন করো নাই। চিন্তা নাই, 16780 তে কল করবা। 16780 তে কল দিয়ে আজকে ক্লাস শেষে বলবা, তোমার ডিটেইলস বলবা, তোমাকে গ্রুপে অ্যাড করিয়ে দিবে ইনশাল্লাহ। তো এই হলো গিয়ে আদ্যপান্ত, যা যা বলার আমি বলে দিলাম। আর ক্লাস অলওয়েজ লাইভ করবা। যদি তোমার কোনো ইন্টারনেট প্রবলেম বা নানা রকম প্রবলেম না থাকে, ইলেকট্রিসিটি প্রবলেম বা ডিভাইসের প্রবলেম, ক্লাস অলওয়েজ লাইভ করবা। কারণ রেকর্ডিং ক্লাসের যে সমস্যা সেটা হলো রেকর্ডিং ক্লাস জমাতে 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 একসময় পাহাড় জমে। পাহাড় জমার পরে তারপরে ওইটা আর পোলাপান করে না রেকর্ডিং ক্লাস, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো এনিওয়ে, আজকে আমরা যে বিষয়টা পড়বো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এটা হলো গিয়ে অনেকটা এবিসি। একটা বাগধারা আছে ইংরেজিতে, এবিসি মানে হলো গিয়ে কোনো কিছুর প্রাথমিক জ্ঞান। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে সরাসরি এইচএসসি তে কোনো প্রশ্ন আসে না, কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা শিখতে বাংলা দ্বিতীয় পত্র পড়ানোর সময় প্রথমে রাখি এই কারণে, এটা হচ্ছে ফাউন্ডেশন। এবং তোমরা লাস্ট বাংলা ব্যাকরণ পড়েছো কিন্তু আজকে অনেক দিন হয়ে গেছে, মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ গেছে। আমি নিশ্চিত, শতভাগ নিশ্চিত যে 99.99% স্টুডেন্টসই এসএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্রের পরে আর বাংলা খুলেও দেখে নাই। কোনো সমস্যা নেই, কিন্তু বাংলায় একটু নিয়মিত থাকতে হবে আমাদেরকে। কারণ এইচএসসি তে সবচেয়ে বেশি এ প্লাস মিস যায় কিন্তু দিন শেষে বাংলাতে। এখন আমরা দেখছি যে সবচেয়ে বেশি এ প্লাস মিস যায় বা সবচেয়ে বেশি এ প্লাস মিস যায় যেই সাবজেক্টগুলোতে, তার মধ্যে একটা হচ্ছে বাংলা। তো এই এবিসি বা প্রাথমিক জ্ঞান বা এই ফাউন্ডেশনটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কারণ এইটা যদি আমরা না জানি বা এটা যদি আমরা একটু না রিভিউ করি তাহলে আমরা সামনে এগোতে পারবো না। তো চলো আর কথা না বলেই চলে যাচ্ছি আমরা ক্লাসে। আমি আরেকটু জিনিস বলে নিলাম, যেটা ঠিক 5:15 থেকে আমাদের বিরতিটা শুরু হবে, বা সম্ভব হলে আমি আরো আগেই দিয়ে দিব না, যেহেতু অনেকে একযোগে বিরতি চাচ্ছে, নামাজের বিরতি। আমি একটু আমার পরিচয়টা ছোট করে দিয়ে নিই, যেহেতু আজকে আমাদের একদম প্রথম দিককার ক্লাস। আমি আব্দুল্লাহ আল মেহেদী। আমি আজকে প্রায় 12 বছরেরও বেশি সময় ধরে পড়ানোর সঙ্গে রয়েছি। আর আমি বাংলা মেইনলি পড়াতাম হচ্ছে বড় একটা সময় ধরে বিসিএস বা ব্যাংক জবের সরকারি চাকরির যেই বাংলা সাহিত্য এবং ব্যাকরণ অংশটা, এটা আমি বিভিন্ন সময় পড়িয়েছি বড় একটা সময় ধরে। আর তোমাদের ক্লাসের স্টুডেন্টসদেরও পড়ানো হচ্ছে আজকে একটা বেশ কয়েক বছর ধরেই পড়ানো হচ্ছে আর কি। তো অফলাইনে অনেক জায়গাতে পড়িয়েছি, বা অনেক জায়গাতে অফলাইনেরটা বলবো না, নিজেরই কিছু প্রতিষ্ঠান ছিল একটা সময় পর্যন্ত। আর দেশের প্রথিতযশা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বহু সময় ধরে পড়িয়েছি। আমি নিজে যদি বলি, তোমাদের বয়সে আমি ছিলাম ক্যাডেট কলেজে, কুমিল্লা ক্যাডেট কলেজে আমার পড়াশোনা ছিল। এরপরে পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে আমি নিজের বাংলার সঙ্গে সম্পৃক্ততা নিয়ে যদি বলতে হয়, বাংলাদেশে বাচিক চর্চা নিয়ে যারা সবচেয়ে বেশি কাজ করে কণ্ঠশীলন, তাদের সঙ্গে দীর্ঘ সময় আমার সম্পৃক্ততা ছিল। নিজে একজন আরজে হিসেবে কাজ করেছি একটা এফএম রেডিও স্টেশনে, রেডিও ঢোল 94.0 এফএম। আর এই তো, আর নিজেকে নিয়ে এখন বেশি কথা বলবো না। প্রথম ক্লাস দেখে নিজের পরিচয় দিলাম। আর আজকে আমরা যেগুলো যেগুলো পড়বো, ভাষা ও বাংলা ভাষা নিয়ে কথা বলবো, বাংলা ভাষারীতির বিভাজন এবং বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের কথা। আমি একটু ফার্স্ট স্লাইডটা পড়াবো। এই ফার্স্ট স্লাইডটা পড়ানোর পরে আমরা আমাদের বিরতিতে চলে যাব। ব্যাকরণ শব্দটার সঙ্গে আমরা ছোটবেলা থেকেই সবাই পরিচিত। আমরা ইংরেজি ব্যাকরণ পড়েছি, বাংলা ব্যাকরণ পড়েছি, নানা রকম বিষয়াদি পড়েছি। তো আমি যদি এখন আবার একটু রিভিউ করি, তোমরা এর বেশিরভাগ জিনিসই হয়তো বা জানো, এরপরও শুধু একটু রিভিউ করা। ব্যাকরণ হচ্ছে জ্ঞানের একটা শাখা। যখন বৃত্তে কেন্দ্রবিন্দুতে ভাষাকে বসানো হয়, যদি ধরো ভাষা হয় সূর্য, আর তাকে যদি ঘিরে সব গ্রহগুলা ঘুরতে থাকে, সেখানে আসে ধ্বনি, সেখানে আসে অর্থ, সেখানে আসে শব্দ কিংবা বাক্য। এই যে আমি কথা বলছি, ধ্বনি সৃষ্টি হচ্ছে। ধ্বনি সৃষ্টি না হলে কি কথা হতো?
এখানে অবশ্যই অর্থ আছে। আমি যা বলছি। এখন আমি তো এমন কিছু বলছি না যেটার কোনো অর্থ নাই। অর্থহীন শব্দ বলছি না। ধরো আমার ভাতিজা আছে আমাদের মানে আমার বাসাতেই। তো ওর বয়স খুব কম। তো এখন ও ধরো অনেক অর্থহীন ধ্বনি তৈরি করে। অর্থহীন ধ্বনি তৈরি করে। একটা বিষয় বলে রাখা ভালো, ধ্বনি কিন্তু অর্থহীন হতে পারে, ধ্বনি অর্থপূর্ণও হতে পারে। ধ্বনি অর্থহীন হতে পারে, ধ্বনি অর্থপূর্ণও হতে পারে। অর্থাৎ অর্থপূর্ণ হলো যেটার কোনো মিনিং আছে। অর্থহীন কোনো যেটার কোনো মিনিং নাই। ধরো এখন কেউ বলল যে আগাবাগা, এরকম একটা শব্দ বলল। এটা তো একটা ধ্বনি হলো। কিন্তু এটা তো অর্থহীন। এই ধ্বনির তো কোনো অর্থ নাই। তো আমি ধরো বললাম যে বাংলাদেশ, এটা একটা অর্থপূর্ণ ধ্বনি। এই গেল ধ্বনি। সেই অর্থপূর্ণ ধ্বনিটাই হচ্ছে আমরা শব্দ হিসেবে চিহ্নিত করে থাকি। যখন আমি বলছি আগাবাগা, হোয়াট ডাজ ইট মিন? মানে এটার তো কোনো অর্থই নাই আগাবাগার। কিন্তু যখন আমি বলছি বাংলাদেশ, অবশ্যই এটার একটা অর্থ আছে। এটা হলো গিয়ে শব্দ। ধ্বনি যখন অর্থপূর্ণ হয় তখন সেটাকে আমরা বলি শব্দ। আর ধ্বনি অর্থহীন হতে পারে। এবং সেই অর্থপূর্ণ ধ্বনি বা শব্দগুলো মিলেই হচ্ছে একটা বাক্যের জন্ম হয় বা একটা বাক্য সৃষ্টি হয়। একটা বাক্য মূলত এরকম অর্থপূর্ণ ধ্বনি থেকে বা শব্দ থেকেই হচ্ছে বাক্যের সৃষ্টি হয়। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি ধ্বনি, তারপরে আসছে অর্থ, এরপরে আসছে শব্দ, এরপরে আসছে বাক্য। আমি যদি আবার একটু রিক্যাপ করি, ধ্বনি যখন অর্থপূর্ণ হয় তখন শব্দের সৃষ্টি হয়। সেই শব্দগুলো মিলেই আমরা বাক্যকে দেখতে পাই। চলো আমি আবার বলি, ধ্বনি যখন অর্থপূর্ণ হয় আমরা তখন শব্দ পাই। শব্দ থেকে বাক্যের সৃষ্টি হয় এবং এভাবেই বিষয়টা চলছে। তো এই যে ধ্বনি, অর্থ, শব্দ, বাক্য এই সবকিছু মিলেই তো ভাষা। সে হোক বাংলা ভাষা, হোক সে হিন্দি ভাষা, আরবি, ইংরেজি কিংবা ফার্সি ভাষা। সেটা যেই ভাষাই হোক না কেন, এই এলিমেন্টস গুলো বা এই উপাদানগুলো ভাষার মধ্যে থাকতেই হয়। তো ব্যাকরণ ভাষার এই ৪ টা উপাদানকেই মূলত বিশ্লেষণ করে এবং এই ৪ টা উপাদানকে বিশ্লেষণ করে এগুলার বিভিন্ন বৈশিষ্ট্য খুঁজে বের করে এবং সেটা সূত্রের মাধ্যমে প্রকাশ করে। আমরা ছোটবেলা থেকেই এমন অনেক কিছু পড়ি যেগুলো পড়ার পরেও আমরা আসলে বুঝি না যেগুলো আমরা কেন পড়ছি। মনোযোগের মানে মূল চালিকা শক্তি হচ্ছে আগ্রহ। আগে একটা বিষয়ে তো আগ্রহ থাকতে হবে, না হলে মনোযোগটা আসবে কোথা থেকে? তো আমাদের আগ্রহটা যেহেতু থাকে না, কারণ আমরা জানি না কেন পড়ছি, এইজন্য আমরা মনোযোগও দিতে পারি না। তো বাংলা ব্যাকরণ সম্পর্কে আমাদের এটা একটু বুঝে নেওয়া উচিত। যেকোনো ব্যাকরণের ক্ষেত্রেই আমরা যখন ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য খুঁজে বের করি বা সূত্রের মাধ্যমে সেটাকে প্রকাশ করি, তখন কি হয়? তখন হচ্ছে আমরা সেই ভাষার ব্যাকরণটাকে দেখতে পাই। এবং একটা ভাষার ব্যাকরণের কেন প্রয়োজন আছে? এটার নানাবিধ কারণ আছে ভাষার ব্যাকরণের প্রয়োজনীয়তা নিয়ে। তার মধ্যে যদি আমি একটা জাস্ট এক্সাম্পল দেই, মানে একদমই ধরো মানে সহজ সোজা সাপটা ভাষায়, শুদ্ধ ভাষা কেন বা প্রমিত ভাষা, শুদ্ধ বলব না, প্রমিত ভাষার প্রয়োজন কেন? প্রমিত ভাষার প্রয়োজন তার কারণ সবাই বুঝতে পারে এমন একটা ফরম্যাট তো লাগবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, এটা তো কিছুই বোঝা যায় না সাবটাইটেল ছাড়া। বা কক্সবাজারের আঞ্চলিক ভাষা কিছুই বোঝা যায় না। এটা মনে হয় বাংলাই না। এটা শুনলে মনে হয়। চট্টগ্রামের ভাষাটা মানে স্পেশালি এটা মানে বাংলার কাছাকাছিও না শুনলে মনে হয়। এবং কিছু, কিছু ক্ষেত্রে সিলেটের ভাষাও। তাহলে এখন যদি চট্টগ্রামের ভাষায় একটা মানুষ কথা বলতে থাকে, কিভাবে বরিশালের লোকটা ভাষাটা বুঝবে? কিংবা যদি কক্সবাজারের একজন লোকাল কথা বলে নোয়াখালীর একজন মানুষের সাথে, আচ্ছা আরেকটু দূরে বলি, কক্সবাজারের কেউ যদি কথা বলে যশোরের কারোর সাথে, কিভাবে সেটা বুঝবে? আমার তো একটা প্রমিত ফর্ম লাগবে, আমার তো একটা স্ট্যান্ডার্ড লাগবে। তারপরে ভুল শুদ্ধের ব্যাপারটা কিভাবে আসবে? যখন লেখক একটা লেখা লিখছে বা যে কোনো মানুষ একটা লেখা লিখছে, কোথায় দীর্ঘই হবে, হ্রস্বই হবে, কোনটার পর কোন শব্দ কিভাবে বসবে না বসবে, এটা তুমি কিভাবে নির্ণয় করবা? যদি তোমার কোনো নিয়ম নীতি নাই থাকে। এই জন্যেই আমরা ব্যাকরণের জন্ম দেখতে পাই। তো এই সূত্রগুলো স্থান পায় ভাষার ব্যাকরণ গ্রন্থে। কোন সূত্রগুলো? যেই সূত্রগুলো হচ্ছে ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য খুঁজে বের করে, মূলত ভাষার ৪ টা উপাদানকে নিয়ে কাজ করে। ধ্বনি, অর্থ, শব্দ এবং বাক্য। আমাদের ক্লাসটা এতটুকুই থাকলো আপাতত। আমরা ঠিক ৫টা ২৫-এ ফিরবো নামাজের বিরতির পরে। আচ্ছা আমি একটু বাড়ায় দিলাম কারণ যেহেতু ১৬ বেজে গেছে। ৫টা ২৬-এ আমরা ফিরছি। ১০ মিনিট বিরতি দিলাম নামাজের। কেউ হচ্ছে ক্লাস লিভ করবা না। সবাই ঠিক ১০ মিনিট পরে ইনশাআল্লাহ ক্লাসে আমাদের সঙ্গে আবার যুক্ত হয়ে যাবা। সবার সঙ্গে দেখা হচ্ছে ঠিক ১০ মিনিট পরে। ৫টা ২৬-এ
ও হ্যাঁ, কালকে থেকে তো, কালকে কয় তারিখ জানি, কালকে থেকে তো শুধু অ্যাপ্লাই। ওকে, আমরা অডিয়ন তো, হ্যাঁ। ওয়েলকাম ব্যাক। আমরা কিন্তু আবার চলে আসলাম। চলো আর কথা না বাড়াই, চলে যাই আমাদের ক্লাসে। আমরা যেটা বলছিলাম যে ভাষার চারটা মূল যেই উপাদানগুলো নিয়ে ব্যাকরণ মূলত কথা বলে, বিশ্লেষণ করে, নানা রকম সূত্র খুঁজে বের করে এবং নানা কিছু আবিষ্কার করে, গবেষণা করে, সেগুলো হলো অর্থ, ধ্বনি, বাক্য এবং শব্দ। বাংলা ব্যাকরণ বাংলা ভাষার ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থকে বিশ্লেষণ করে বাংলা ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য খুঁজে বের করে। এটা যে কোনো ব্যাকরণের ক্ষেত্রেই সত্য। যদি এটা অন্য কোনো ভাষার ব্যাকরণ হতো, যদি এটা উর্দু ভাষার ব্যাকরণ হতো, তাহলে সেই উর্দু ভাষার ব্যাকরণও এই কাহিনীগুলো করেই হচ্ছে বৈশিষ্ট্য খুঁজে বের করে। যেহেতু আমরা বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলছি, তাই বাংলার কথা আসলো। বাংলা ব্যাকরণ বাংলা ভাষার রূপ ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করে। রূপ কি আর প্রকৃতি কি? রূপ হচ্ছে বাংলা ভাষাটা আসলে কেমন, এটা নিয়ে কথা বলে, এটা নিয়ে বর্ণনা করে কথা বলে। আর প্রকৃতিটা কি? এটা হচ্ছে আচার আচরণ কেমন। তো এটা আসলে একটু তাত্ত্বিক কথা হয়ে গেল। আমরা সবাই ব্যাকরণ পড়ার সময় এই রূপ আর প্রকৃতি জিনিসটাই পড়েছি, কিন্তু একটু তাত্ত্বিক ভাবে এখানে বলেছে আর কি, যে জিনিসটা দেখতে কেমন আর জিনিসটার আচার আচরণ কেমন, এগুলো নিয়েই কথা হয়ে থাকে। যে ব্যাকরণ বাংলা ভাষাকে বিশ্লেষণ করে তাই বাংলা ব্যাকরণ। প্রথম বাংলা ব্যাকরণের যেই রচনাটা হয় সেটা কিন্তু একটু ইন্টারেস্টিং ছিল। সেটা ছিল আজ থেকে বহু বহু বছর আগে, এবং সেটা ছিল এই পর্তুগিজ ভদ্রলোকের দ্বারা, এবং সেটা ছিল একটা অভিধান বা একটা ডিকশনারিতে। তোমার পর্তুগিজ থেকে বাংলা একটা ডিকশনারি ছিল। তো যে কোনো ডিকশনারিতে দেখবা যে প্রথমে কিন্তু সেই ডিকশনারিতে ব্যাকরণ নিয়ে বিস্তর আলাপ আলোচনা থাকে। সেটা যদি একটা পূর্ণাঙ্গ অভিধান হয়ে থাকে, জয় পকেট ডিকশনারি মার্কা ডিকশনারি যদি না হয়ে থাকে, অবশ্যই সেখানে পূর্ণাঙ্গ আলোচনা থাকে। কিন্তু তোমরা আসলে অনেক আধুনিক যুগের মানুষ, তোমরা ওভাবে ডিকশনারি ঘাটো না। তোমরা দেখা যায় যে ডিভাইস থেকে একটা অর্থ বের করে ফেলে, এবং অবশ্যই এটা অনেক বেশি এফিশিয়েন্ট। ডিকশনারি ঘেটে ঘেটে শব্দ বের করাটা অনেক সময় নষ্ট। তো মানুয়েল দা আসুমসাও, এটা ছিল এই ভদ্রলোকের নাম। তিনি হচ্ছেন এই পর্তুগিজ থেকে বাংলা এই ডিকশনারিটা লেখার সময় তিনি ভূমিকা অংশে বাংলা ব্যাকরণ নিয়ে তিনি লিখেন। এটাকেই বলা যায় প্রথম প্রকাশিত বাংলা ব্যাকরণ নিয়ে কোনো ফর্মাল কোনো লেখা। যেটা কোন ভাষায় ছিল? এটা ছিল আসলে পর্তুগিজ ভাষায়। অদ্ভুত। এখন এখন আসলে আমাদের হয়তো বা প্রয়োজন পড়ে না। পর্তুগালের সঙ্গে এখন আমাদের কি রিলেশনশিপ? ওরকম না আছে কোনো কূটনৈতিক সম্পর্ক, না আছে ওরকম কোনো জাতিগত সম্পর্ক। কিন্তু একটা সময় ছিল, যখন ওরা তো এখানে ব্যবসা করত, পর্তুগিজরা। তখন তো পর্তুগিজদের সাথে তো আমাদের নানা রকম রিলেশনশিপ ছিল। পর্তুগিজদের সাথে আমাদের সম্পর্ক ছিল, সেই সুদূর নেদারল্যান্ডস এর মানুষজনের সাথে আমাদের সম্পর্ক ছিল। তো সেই অভিধানের ভূমিকা অংশেই হচ্ছে প্রথম আমরা এটা পাই, যেটা পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়। ঠিক আছে? আমি এটা হচ্ছে লিসবন, পর্তুগালের রাজধানী লিসবন থেকে এটা প্রকাশিত হয়। ম্যানুয়াল দা আসুমসাও, এটা প্রকাশিত হয় আজ থেকে অনেক অনেক বছর আগে, 1743 সালে। এই গেল আমাদের বাংলা ব্যাকরণের ইতিহাসের কথা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু বাংলা ব্যাকরণ নিয়ে হচ্ছে একটা ভিডিও বানাই, ভিডিও সিরিজ বলতে পারো। প্রতি সপ্তাহেই যায় শিখর ইউটিউব চ্যানেলে 60 সেকেন্ডে বাংলা ব্যাকরণ। প্রায় গত 1 বছর ধরে বানাচ্ছি, মাঝে 2-3 মাস বন্ধ ছিল যদিও। ফেসবুকেও যায় শিখর, সো ওখানে বাংলা ব্যাকরণ নিয়ে অনেক ইন্টারেস্টিং তথ্য আছে। আচ্ছা, চলে যাই পরের কথা। এরপরে আমরা দেখতে পাই আরেকটা বাংলা ব্যাকরণ গ্রন্থ। এবারও এটা বাংলা ভাষায় না, এবার লিখলেন এটা একজন ইংরেজ, এবং সেটা ছিল গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা কে লিখেছেন? গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ লিখেছেন এন.বি. হ্যালহেড কিংবা নাথানিয়েল ব্রেসি হ্যালহেড। তিনি ইংরেজি ভাষায় এই বাংলা ব্যাকরণের বইটা লেখেন, এবং এই বইটার নাম হচ্ছে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটা প্রকাশিত হয় 1778 সালে। তার মানে 1743-এ আমরা পেলাম পর্তুগিজ ভাষায়, 1778 সালে আমরা পেলাম গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে লেখা আমাদের নাথানিয়াল ব্রাসি হ্যালের লেখা। এরপরে আরো একটা বই আমরা পেলাম, কিন্তু সেটাও হচ্ছে তোমার ইংরেজি ভাষায় লেখা। ওটা হচ্ছে উইলিয়াম কেরির লেখা গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটাও ইংরেজি ভাষায়, এটা 1801 সালে প্রকাশিত হয়। উইলিয়াম কেরি 1801 সালে এটা প্রকাশ করেন, যেটা গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা তিনি লিখেছিলেন, এবং এটা ছিল ইংরেজি ভাষায় লেখা। এবারে আসি বাঙালি হিসেবে, তাহলে বাঙালির রচিত প্রথম গ্রন্থ কোনটা? বাঙালি শব্দটা আমরা একটু খেয়াল করব। বাংলাদেশী না, বাঙালি মানে যিনি বাংলা ভাষায় কথা বলেন তিনিই বাঙালি। তো হোক তিনি ত্রিপুরায় থাকেন, হোক তিনি পশ্চিমবঙ্গে থাকেন, তিনি পৃথিবীর যেখানেই থাকেন, তিনি যদি বাংলা ভাষায় কথা বলেন, তাহলে আমরা তাকে বাঙালি বলি। তো
বাঙালি হিসেবে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। এটা 1826 সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ তিনি রচনা করেন, কিন্তু 1833 সালে তিনি গৌড়ীয় ব্যাকরণ নামে একটা বই লেখেন, যেটা হলো বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ। এই গৌড়ীয় ব্যাকরণ এটা হলো বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ। তাহলে রাজা রামমোহন রায়কে কিন্তু আমরা দেখছি যে তিনি কিন্তু 1833 সালে গৌড়ীয় ব্যাকরণটা রচনা করেন, এবং 1826 সালে কিন্তু তিনি ইংরেজি ভাষায় তিনিও একটা বাংলা ব্যাকরণ বই লিখেছিলেন। আর এই বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত এই প্রথম বাংলা ব্যাকরণ বইটার নাম হলো কি? গৌড়ীয় ব্যাকরণ, যেটা লিখেছেন আমাদের রাজা রামমোহন রায়। এবারে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে কথা বলবো। যে আমরা বলেছিলাম একটু আগে 4টা বিষয় একদম ক্লাসের শুরুতেই বলেছি, যেগুলোকে ঘিরে সাধারণত একটা ভাষার ব্যাকরণকে লেখা হয়ে থাকে বা একটা ব্যাকরণকে নিয়ে কাজ করা হয়ে থাকে সেগুলো। তো ওগুলোকেই আর একটু সুন্দর করে নাম দিয়েছে। ধ্বনিটাকে নিয়ে যেখানে কথা হয় ধ্বনি তত্ত্ব, শব্দ নিয়ে যেখানে কথা হয় সেটাকে বলা হয় রূপতত্ত্ব বা এটাকে শব্দতত্ত্বও বলা হয়ে থাকে। বাক্য নিয়ে যেখানে কথা বলা হয় সেটা হলো বাক্যতত্ত্ব, অর্থ নিয়ে যেখানে কথা বলা হয় অর্থতত্ত্ব। তোমরা সবাই নানা বিষয়াদি পড়েছো আজ এত বছর ধরে। উপসর্গ পড়েছো, সমাস পড়েছো, কারক পড়েছো, আরো নানা রকম ব্যাকরণের বিষয় পড়েছো, সন্ধি পড়েছো। এই প্রত্যেকটা বিষয় কোনো না কোনোটার মধ্যে পড়ে যায়। সেটা এক কথায় প্রকাশ হোক, সন্ধি হোক, উপসর্গ হোক, অনুসর্গ হোক, প্রকৃতি প্রত্যয় হোক, এই 4টার কোনো না কোনোটার মধ্যে পড়বেই। কারণ মূলত এই 4টাকে ঘিরেই হচ্ছে তোমার ব্যাকরণের সব কাজকর্ম হয়ে থাকে। ভাষাকে যদি তুমি বলো, মানে যদি ইউনিটে ভাঙি, মানে ধরো ভাষাকে ভাঙলে আমরা কি পাই? কতগুলো বাক্য পাই, তাই না? মানে ভাষাকে ভাঙলে প্রথমে কি আসে? বাক্য আসে। তো বাক্যকে ভাঙলে কি পাও? শব্দ পাও। শব্দকে ভাঙলে কি পাও? শব্দকে ভাঙলে অর্থপূর্ণ ধ্বনি পাও। অর্থপূর্ণ ধ্বনি হয় বলেই তো সেটা শব্দ হয়। এখন আমি যদি উল্টাপাল্টা সাউন্ড করতে থাকি মুখ দিয়ে, এটা তো শব্দ হবে না, কারণ এটা ধ্বনি কিন্তু এটা অর্থহীন, অর্থপূর্ণ না। বাক্য ও শব্দের আবার থাকে কি? একাধিক অর্থ থাকে। বাক্য এবং শব্দের থাকে একাধিক অর্থ। ভাষার এই 4টা উপাদানই ব্যাকরণের মূলত আলোচ্য বিষয়। আচ্ছা, বাক্য ও শব্দের একাধিক অর্থ থাকে, এটা কেমন? বাক্য ও শব্দের একাধিক অর্থটা, হ্যাঁ, বাক্য ও শব্দের নানা রকম অর্থ থাকতে পারে। বাক্য ও শব্দের একাধিক অর্থ থাকতে পারে। যেমন ধরো, আমি যদি একটা বাক্য বলি যে আহ, আসলে এরকম বাক্য তো বলে শেষ করা যাবে না। এরকম মানে অনেক বাক্য আছে যে বাক্যটা একই সাথে অনেক রকম অর্থ প্রকাশ করতে পারে। মানে মূলত একটা শব্দ, যে একটা শব্দ একই সাথে আহ একাধিক অর্থ কিন্তু প্রকাশ করতে পারে। এটা কিন্তু হয়। ধ্বনিতত্ত্ব। এবারে আমরা দেখি যে ধ্বনিতত্ত্ব দিয়ে আমরা শুরু করি। যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় তো ধ্বনি, নিঃসন্দেহে। কারণ আমি বলছিলাম যে ধ্বনি নিয়ে কথা বলা, এটাকে একটু সুন্দর করে নাম দেওয়া হয়েছে এখানে ধ্বনিতত্ত্ব। আর লিখিত ভাষায় আমরা ধ্বনিকে কি দিয়ে প্রকাশ করি? বর্ণ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, বর্ণ, এটার আক্ষরিক অর্থটা কি আসলে? আমি জানি না তোমরা কয়জন জানো, আমি বলে দিচ্ছি। বর্ণের আক্ষরিক অর্থ হলো রং। তুমি যদি একটা ভাষাকে একটা ক্যানভাসের মতো ভাবো, যেখানে তুমি তুমি হচ্ছে সেখানে শিল্পী বা আর্টিস্ট, তুমি নানা রকম এই রং তুলি দিয়ে নানা রঙে খুব সুন্দর করে ক্যানভাসটাকে সাজাবে। সেই রঙই হলো তোমার ভাষার বর্ণ। বর্ণই যদি না থাকে তাহলে তুমি কথা বলবা কিভাবে বা লিখবা কিভাবে? তার মানে তুমি তোমার ভাষাটাকে কিন্তু গুছিয়ে নিচ্ছ, সাজিয়ে নিচ্ছ এই বর্ণ বা রং দিয়ে। অর্থাৎ তুমি নিজে যদি হও সেই পেইন্টার, তোমার কাছে যদি থাকে ক্যানভাস, তোমার দরকার যেই রং, সেই রংটাই হলো বর্ণ। তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা হচ্ছে এই ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। বর্ণমালা সংক্রান্ত আলোচনা ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বাকযন্ত্র, যা দিয়ে আমরা কথা বলি একদম মুখ লিবর থেকে, এই যা যা আমাদের প্রয়োজন পড়ে। বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, কিভাবে কোনটা উচ্চারণ হয়, ধ্বনির নানা রকম ক্লাসিফিকেশনস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনি দল, এগুলো নিয়েই মূলত কথা বলা হয়। আমরা এগুলোর গভীরে যাব না আজকে। আমরা এগুলোর এবিসি জাস্ট বুঝিয়ে যাচ্ছি, কারণ যদি এগুলো না পড়ে, আবারও বলছি, ইন্টারে আমাদের যে সিলেবাসটা ওইটা কিন্তু আমরা কভার করতে পারবো না। কি বই কিনবো না কিনবো, এই প্রশ্ন অনেকের মাঝে আছে। আমি সবাইকেই বলি, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো বাজারে অনেক ভালো বই আছে, যেটা মনে হয় সেটাই তুমি কিনতে পারো। আর শিখতে যেভাবে ক্লাস করাচ্ছি আমরা এবং যে প্র্যাকটিস বুক দিচ্ছি, যা যা দিচ্ছি, এটা তোমার জন্য মোর দেন ইনাফ। তুমি যদি বই না কিনো তাও চলবে, কিন্তু এরপরেও আমরা প্রেফার করি বই কেনা। বই কিনে কেউ দেউলিয়া হয় না। তো তুমি সেক্ষেত্রে ভাষা শিক্ষা কিনতে পারো, যেটা ডক্টর মোহাম্মদ আমিন স্যার এবং ডক্টর হায়াত মাহমুদ স্যারের লেখা। যদি ভাষা শিক্ষা তুমি না পাও, না পাওয়ার কোনো কারণ নাই, মানে ভাষা শিক্ষা যদি না কেনো, তুমি ভাষা রীতি কিনতে পারো মাহবুব স্যারের। তো
তুমি যদি ভাষা শিক্ষা ভাষারীতি কোনোটাই ভালো না লাগে, তোমার বাজারে যেই বইটা ভালো লাগে তুমি সেই একটা বই কিনলেই হলো। এগুলোতে আসলে ওইরকম আহামরি পার্থক্য নাই এবং ইন্টারের ব্যাকরণ যথেষ্ট সহজ আমাদের এসএসসির তুলনায়। আর এইচএসসির ব্যাকরণে মার্কস অল্প, কিন্তু ভালো মন্দ দুইটাই আছে। যেমন যখন অবজেক্টিভে অপশন থাকে, অনেক কিছু তুমি ভুলে গেছো কিন্তু অপশন দেখে কিন্তু মনে পড়ে যায়, এই কাহিনী কিন্তু এখানে নাই। যখন তোমাকে রচনামূলক লিখতে দিচ্ছে তখন কিন্তু তোমার লিখে আসতে হবে, তোমার মনে না পড়লে নাই। কিন্তু এখানে আবার ভালো মন্দ দুইটাই আছে, যে কিছু না কিছু একটা মার্কস দেওয়ার অপশন থাকে। ফুল মার্কস আমি না পেলাম, বাট আমার কিছু মানে ধরো 75% মনে ছিল, আমাকে তো অ্যাটলিস্ট 50% মার্কস বা 75% মার্কস তো দিবে। কিন্তু এমসিকিউতে তো ওই অপশন নাই, হলে 1 না হলে 0। তো আমরা এই জন্য এইচএসসি তে আমাদের ব্যাকরণটা বেশ সহজ আমি বলবো, এবং এইচএসসির ব্যাকরণ অংশটা আমরা যদি পূর্ববর্তী বছরে কি কি প্রশ্ন এসেছে এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করে কেউ পড়ে যায়, সে সবই কমন ফেলতে পারবে এবং আমরাও ইনশাল্লাহ ওভাবেই পড়াবো। তাই এজন্যই আজকে এই বেসিক বা ফাউন্ডেশনটা নিয়ে বারবার বারবার কথা বলছিলাম। ধ্বনিতত্ত্বের পরে রূপতত্ত্ব নিয়ে আমি বলেছিলাম যে শব্দ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে রূপতত্ত্ব বলে বা সেটাকে শব্দতত্ত্বও বলা যায়। এখানে মূলত শব্দ বা এগুলোর উপাদান নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এখানে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ মানে মোট কথা যেগুলো আমাদের পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ এগুলো নিয়ে কথা আসে। আর বিশেষ গুরুত্ব পায় এখানে শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া, অর্থাৎ একটা শব্দ কিভাবে নির্মিত হয়, একটা পদ কিভাবে নির্মিত হয়। একটা শব্দের গঠনের দিকে যদি তাকাও, সেটা কিন্তু অনেকভাবে একটা শব্দ গঠন হতে পারে। যেমন ধরো আমি বললাম যে আমার জ্বর বোধ করছে, এখানে যে বললাম যে আমার জ্বর বোধ করছে, জ্বর বোধ করছে মানে কি? জ্বর এই শব্দটার অর্থ কি? এই যে আমি শব্দটা বললাম, আমার জ্বর বোধ করছে, জ্বর শব্দটা দিয়ে কিন্তু আমার জ্বর হয়েছে সেটা বোঝাচ্ছে না, মানে আমার গা গরম গরম লাগছে। এটা একটা দ্বিরুক্ত শব্দ। তার মানে একটা শব্দের পাশে আরেকটা শব্দ বসিয়ে এই শব্দটাকে সৃষ্টি করা হলো। তারপরে ধরো সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা কি বলি? সিংহাসন। সিংহ চিহ্নিত আসন মানে কি? সিংহাসন। তো এই যে সিংহাসন শব্দটা আমি বলছি, এই শব্দটা আমি কোথা থেকে আনলাম? সমাস থেকে শব্দটার সৃষ্টি হলো। একইভাবে উপসর্গ থেকে শব্দ সৃষ্টি হতে পারে। ধরো হার, এই হার দিয়ে কি বোঝায়? হার দিয়ে ধরো বোঝায় হচ্ছে হার জিত বোঝাতে পারে। এই হার দিয়ে ধরো যে শতকরার যে হার সেটা বোঝাতে পারে। এটা নাকি তুমি এই উপসর্গটা বসিয়ে দাও, হয়ে গেল উপহার। এটার মানে কি? এটার মানে হচ্ছে গিফট, একদমই ভিন্ন একটা কিছু বোঝাচ্ছে। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে শব্দের নির্মাণ এবং পদের নির্মাণ এটার কিন্তু নানা রকম প্রক্রিয়া রয়েছে। বেশ ইন্টারেস্টিং জিনিসটা, যে আরে ভাই কোথায় হলো গিয়ে ধান, যেই ধান হচ্ছে আমরা ওটা থেকে আমরা চাল পাই, সেই চাল থেকে মুড়ি হয়, চিড়া হয়, কত কিছু হয়, খই হয়, ভাত হয়। ওইটার আগে যখন আমি উপসর্গটা যোগ করে দিই, এটা হয়ে গেল প্রধান। ভাই কোথায় ধান আর কোথায় প্রধান, কোনো মিলই তো নাই। তো শব্দ যে সৃষ্টি হয়, শব্দ কিন্তু এরকম নানাভাবে সৃষ্টি হয়। তো এই শব্দের নির্মাণ নিয়েই হচ্ছে কথা বলা হয় রূপতত্ত্বে। মানে বলতে পারো এগুলো হচ্ছে শব্দগুলাকে যদি তুমি বলতে পারো যে শব্দগুলা সৃষ্টি হয় কিভাবে, যে এক একটা শব্দ কিন্তু এক একটা বিল্ডিং এর মতো ভাবো। তো সেই বিল্ডিং এ তো নানা রকম এলিমেন্টস থাকে, সেখানে ইট, সুরকি, বালু, সিমেন্ট অনেক কিছু মিলিয়েই তো হচ্ছে এটা তৈরি করা হয়। তো এই বিষয়াদি নিয়েই কথা হয়ে থাকে মূলত রূপতত্ত্বে। এবার আসি বাক্যতত্ত্বে। আমরা নাম শুনেই বুঝি এটা বাক্য নিয়ে কথা বলা হয়। এখানে একটা বাক্য কিভাবে গঠিত হয়, এটা বাক্যের গঠন বা বাক্যতত্ত্বের এগুলোই মূল আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ কিভাবে থাকে, বর্গ কিভাবে থাকে, এগুলো নিয়েই কথা বলা হয়। আর একটা বাক্যকে অন্য ধরনের বাক্যে কিভাবে রূপান্তর করা হয়, বাক্যের বাচ্য, উক্তি, এগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যের বাচ্য, উক্তি এই বিষয়গুলো কেমন? বাচ্য কি? বাচ্য হচ্ছে আমরা যখন দেখি যে ধরো, আচ্ছা আমি শুধু তোমাদেরকে ইংরেজির একটা উদাহরণ দিই। আমরা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এগুলো তো আমরা পড়ে এসেছি। তারপরে ধরো উক্তি কি, যে আমরা হচ্ছে একটা উক্তি প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে। মানে এগুলো নিয়েই হচ্ছে নানাবিধ আলোচনা। বাক্য নিয়ে যে আলোচনা আছে তা হচ্ছে আমাদের এই বাক্যতত্ত্বে, ব্যাকরণে হয়ে থাকে। এখন এর মধ্যে অনেক কিছু থাকতে পারে কারক, থাকে বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, তারপরে এমনকি জ্যোতিচিহ্ন, সেটাও কিন্তু আলোচনা হয়ে থাকে এখানে। কারণ এখন অনেকের প্রশ্ন আসতে পারে জ্যোতিচিহ্নের আলোচনা মানে যে দাড়ি, কমা, সেমিকোলন, কোন ড্যাশ, হাইফেন কোনটা কোথায় বসবে না বসবে, এটা নিয়ে কেন এখানে আলোচনা হচ্ছে বাক্যতত্ত্বে? এটা নিয়ে বাক্যতত্ত্বে আলোচনা হবে না তো কোথায় আলোচনা হবে? এটা কি শব্দ সাথে কি আসলে এই কোথায় দাড়ি বসবে, কোথায় কমা বসবে এটা মেইনলি সম্পৃক্ত? না, এটা হচ্ছে বাক্যের সঙ্গে সম্পৃক্ত। বাক্যের কোথায় তুমি কিভাবে বসালে সেটা হবে। যেমন ধরো আমি একটা বাক্য লিখছি,
তারপরে তোমরা এখন একটু বলো যে এই এই বাক্যটা দেখে তোমরা বলবা যে ঠিক আছে কিনা, যে এই জ্যোতি চিহ্নটা যে বাক্যে বসে আর এই বাক্যেও কোনো ভুল আছে কিনা। একটু চ্যাটটা ওপেন করে দাও তো, চ্যাটটা একটু রিজুম করে দাও, তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা একটু বলো তো যে এই বাক্যে ভুল আছে কোথায়। এটা ধরো আমার ওই বাসার সামনে একটা জায়গাতে এরকম মানুষ জায়গাটাকে নষ্ট করে ফেলেছে দেখে এরকম ধরো লেখা আছে সেই দেয়ালে। তো জ্যোতি চিহ্নটা যে বাক্যে বসেছে এটা কি ঠিক আছে? ভুল আছে কেন? ভুলটা কোথায় আছে এটা একটু বলো তো। আচ্ছা, কমাটা ভুল। তাহলে কি আমরা যুক্তিটা বুঝলাম যে কেন হচ্ছে জ্যোতি চিহ্নের আলোচনা বাক্যের মাঝে আসে? আচ্ছা, কমাটা কোথায় হবে? কমাটা না এর পরে হবে। আচ্ছা ঠিক আছে। তার মানে তো একদম মানে অর্থই ওলটপালট হয়ে যায় যদি জ্যোতিচিহ্ন এদিক ওদিক দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারি যে বাক্যে জ্যোতিচিহ্নের গুরুত্ব কত বেশি, এবং এটা যে দিন শেষে বাক্যেরই একটা উপাদান। ঠিক আছে? হুম, ঠিক আছে, এক্স্যাক্টলি। আচ্ছা হ্যাঁ, আমরা চ্যাটটা আবার পজ করে দিই। অর্থতত্ত্ব। তো এইটা আসলে শুনলেই বোঝা যায়, নাম শুনলেই যে অর্থ নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেটাই হলো অর্থতত্ত্ব। এটার আরো একটা নাম আছে, সেটা হলো বাগর্থতত্ত্ব। রূপতত্ত্বের যেমন আরেকটা নাম আছে শব্দতত্ত্ব, তেমনি অর্থতত্ত্বকে বাগর্থতত্ত্ব বলা হয়ে থাকে। এখানে কি আসতে পারে? যেমন এই যে বিপরীত শব্দ, একটা একটা অর্থ কি, প্রতিশব্দ, অর্থগুলা, শব্দ জোড়, বাগধারা, এইগুলো বিষয়ে হচ্ছে অর্থতত্ত্বতে কথা বলা হয়ে থাকে। এবারে আমরা ভাষা রীতি নিয়ে একটু কথা বলবো। ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষ ভিন্ন ভিন্ন ভাবে সময়ের সাথে তাদের ভাষাগুলো পরিবর্তন করে নেয়, এবং অঞ্চল ভেদে এই যে ভাষার পরিবর্তন এটাকে আমরা বলি ভাষা রীতি। অঞ্চল ভেদে যে ভাষার পরিবর্তন এটাকে আমরা বলি ভাষা রীতি। ঠিক আছে? তো গত বছরের ঠিক এই দিনে অর্থাৎ অগাস্টের 31 তারিখে আমি যশোরে ছিলাম। আমার একটা খুবই ক্লোজ, আমার একটা ক্যাডেট কলেজ জুনিয়র, ও একজন পাইলট। ও হচ্ছে এয়ারফোর্স এর বেইজে তখন যশোরের যে এয়ারফোর্স একাডেমি, সো ওখানে হচ্ছে ও পোস্টেড ছিল। সো আমি ওখানে গিয়েছিলাম। তো ওর কাছেই ঘুরতে যাই আমরা। তো তখন আমার যেহেতু যশোরে যাবার আরো একটা কারণ ছিল, মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যাওয়ার বা কপোতাক্ষ নদ দেখার সামনে থেকে, সাগরদাড়িতে, খুব একটা দূরে না ওটা ওর ওখান থেকে, আবার একদম কাছেও না। যাই হোক, ওখানে আমি গিয়েছিলাম। তো যশোরের মানুষ ওখানে গিয়ে যেমন দেখলাম যে খাতি জাতি এভাবে কথাবার্তা বলছে। আবার এখন নোয়াখালীতে, আমার গ্রামের বাড়ি চাঁদপুর, খুব কাছাকাছি নোয়াখালীর ভাষার সাথে আমাদের ভাষাটা, বাট 100% সেম না। নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুরের ভাষা কাছাকাছি, বাট নোয়াখালীটা একটু বেশি ইউনিক। চাঁদপুর আর কুমিল্লারটাই খুব মিল। ধরো, খেতে যাও না, এ যাচ্ছা, এ খাচ্ছা, এইভাবে বলছে কথাটা। তারপরে ধরো যখন কলকাতার বাংলায় কেউ বলছে আঞ্চলিক ভাষায়, আসছি, যাচ্ছি, ঠিক আছে, এই যে এইভাবে বলছে কথাগুলো। তো প্রতিটা অঞ্চল ভেদে আমরা তো এরকম ভাষার মধ্যে নানা রকম পরিবর্তন দেখতে পাই, যেটাকে আমরা বলি উপভাষা কিংবা আঞ্চলিক ভাষা। এটা নিয়ে খুব সুন্দর একটা কথা বলেছিলেন বাংলা উচ্চারণ অভিধানের যিনি প্রণেতা, নরেন বিশ্বাস স্যার। নরেন বিশ্বাস বলেছিলেন যে আমরা কি আসলে আঞ্চলিক ভাষাকে কি আমরা ধরে নিব যে এটা হচ্ছে মানে একদম খ্যাত ভাষা, এটা মানে ফকিরের ভাষা? এরকম কিন্তু না। ভাষার প্রতি আমরা কখনোই বিদ্বেষ পোষণ করতে পারি না। আমরা দুইটা ভাষাকেই জানবো। যেখানে আমার প্রমিত ভাষায় কথা বলার কথা, আমি তখন সেখানে সেটা ব্যবহার করব। আমি গ্রামে গিয়ে আমার চাচার সঙ্গে যদি এখন শুদ্ধ ভাষায় কথা বলে থাকি যে দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, ওনার সাথে তো আমার এইভাবে কথা বলে লাভ নেই। উনার সাথে আমি ওই যতটুকু আঞ্চলিক ভাষা পারি ওভাবেই কথা বলতে হবে। এখন তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে, যে তুমি অবশ্যই আইসি খাইছি এভাবেই কথা বলবা, এটাই স্বাভাবিক। তোমার ফ্রেন্ডের সাথে যে তোমার এসেছি খেয়েছি এভাবে কথা বলার কোনোই প্রয়োজন নাই। কিন্তু যখন যেখানে বলার প্রয়োজন, তুমি এখন একটা জায়গাতে উপস্থাপনা করতে গেছো বা একটা তুমি প্রেজেন্টেশন দিতে গিয়েছো, এমনকি তুমি এখানে বলো, ও আইসি খাইছি খাই আইসি, খাউন দিছে, এগুলো তুমি বলবা না। তো এভাবে আমরা দুইটা ভাষাকে আমাদের মধ্যে রাখবো যখন যেখানে যেটা বলার প্রয়োজন। পৃথিবীতে মানুষকে দুইটা জিনিস সবচেয়ে দ্রুত কানেক্ট করে। একটা বই পড়ছিলাম, সেটা হলো অক্সফোর্ড থেকে ঢাকা, খুব চমৎকার একটা বই। ওনারা হচ্ছে 72 তে মেইনলি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তারা হচ্ছে তাদের গাড়ি দিয়ে, ভক্সওয়াগন বিটল দিয়ে
হাজব্যান্ড ওয়াইফ, এবং তাদের সঙ্গে তাদের একটা ইন্ডিয়ান ফ্রেন্ডও ছিল। তারা বাংলাদেশে আসে গাড়ি চালিয়ে। সো তাদের একটা কথা ছিল যে পৃথিবীতে ২ টা বিষয়ে তারা তো অনেকগুলো জাতিকে দেখতে, দেখতে আসলো। মানুষ সবচেয়ে দ্রুত কানেক্টেড হয়। ফার্স্ট হচ্ছে ধর্ম। ধর্ম দিয়ে মানুষ খুব দ্রুত কানেক্ট হয়। তারপর হচ্ছে ভাষা। ধর্মের আগেও ভাষা আর ভাষার আগে ধর্ম, এটা আসলে একটু ডিবেটেবল। মানে ডিম আগে না মুরগি আগের মতো। কিন্তু ভাষা আর ধর্ম, এই ২ টা বিষয় যদি থাকে, তুমি দেখবা যে ধরো তুমি কোনো রিক্শাওয়ালা মামার সঙ্গে তার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারছো। ঠাস করে তুমি কানেক্টেড হয়ে যাবা। যেমন ঢাকা শহরের রিক্শাওয়ালা মামাদের মধ্যে মেজরিটি হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসা। ধরো রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ওই দিক থেকে আসা। তুমি যদি কোনোভাবে তার সঙ্গে কথা বলতে পারো ওই ভাষায়, দেখা গেল তুমি ওই ভাষা পারো। তোমার সাথে তার গল্প একদম জমে যাবে। তো এটা ভাষার ক্ষেত্রে খুব সত্য। তাই উপভাষা বা যেটা আঞ্চলিক ভাষা, সেটাকে খাটো করে দেখার কোনোই কারণ নাই। ভাষারীতিকে আমরা ২ ভাবে দেখি। কথ্য ভাষারীতি আর হচ্ছে লেখ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি হচ্ছে ভাষার মূল রূপ। কারণ আগে ভাষাটা বর্ণে আবিষ্কার হয় না। আগে ভাষাটা লেখায় আবিষ্কার হয়। আমি এই মুহূর্তে আছি যেখানে শিখো ক্যাম্পাসটা, তোমরা যদি কখনো এসে থাকো, শিখো ক্যাম্পাসটা যেখানে গুলশান ২ এ, আমাদের অফিসের ঠিক উল্টা দিকে হচ্ছে তোমার মিশরীয় দূতাবাস, ইজিপশিয়ান এম্বাসি। ওদের গেটটা খুব সুন্দর। গেটটার মধ্যে ওই যে হায়ারোগ্লিফিক যেগুলো হচ্ছে, ওরাই তো পৃথিবীতে প্রথম জাতি যারা হচ্ছে তোমার এই লেখা জিনিসটাকে আবিষ্কার করছে, যে ধরো বর্ণ দিয়ে চিহ্ন দিয়ে হচ্ছে কোনো কিছুকে প্রকাশ করা। এখন মানুষ কি প্রথমে বলতে শিখেছে নাকি প্রথমে লিখতে শিখেছে? অবশ্যই সে প্রথমে বলতে শিখেছে। পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যে ভাষাগুলোর কোনো লিখিত রূপ নাই। শুধু বলা যায় ওই ভাষাগুলো। ওই ভাষার কোনো বর্ণমালা নাই। তাহলে তো এজন্য আমরা বলতে পারি কথ্য ভাষারীতি হলো গিয়ে ভাষার মূল রূপ। আমরা মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে পদ্ধতিতে ভাবের আদান প্রদান করি তাকে কথ্য ভাষা বলে। কথ্য ভাষা রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষার রীতি তৈরি হয়। কথ্য ভাষা রীতি মাত্র বললাম একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি। আমি এখন যে ভাষায় কথা বলছি, আঞ্চলিক কথ্য রীতি হচ্ছে মানুষ আঞ্চলিকভাবে যেই ভাষায় কথা বলে থাকে সেটাকে বলে আঞ্চলিক কথ্য রীতি। আদর্শ কথ্যরীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। যেটা হলো গিয়ে আমরা যেকোনো বাঙালি এটাকে বুঝতে পারে, এবং এটার তুমি বলতে পারো এটা একটা গভর্নিং বডি তো আছে। এটার গভর্নিং বডিকে মূলত এটার গভর্নিং বডি হচ্ছে আমাদের বাংলা একাডেমি। তো এটা আসলে এতদিনে তো ফরমেশন চলে এসেছে, একটা জায়গা থেকে চলে এসেছে। আমরা জানি যে আদর্শ কথ্যরীতি আমরা কোনটাকে বলে থাকি। তো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় নানা ধরনের অডিও ভিডিও মাধ্যমে প্রচারিত বক্তব্য, আলোচনা, নাটক ও সঙ্গীতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতিতেই প্রমিত লেখ্যরীতির ভিত্তি। কেন এই ৩টা জায়গার কথা বললো? বাংলাদেশ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, অবশ্যই আমাদের একটাই ভাষা বাংলা। পশ্চিমবঙ্গ তো ভারতের যে প্রদেশ, একটা স্টেট, সো ওদের স্টেট ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা। ত্রিপুরার স্টেট ল্যাঙ্গুয়েজও কিন্তু বাংলা। তো এই জায়গাগুলোতে ভাষা হিসেবে আমরা যেগুলো দেখি সেখানে সব জায়গাতে কি নাটক ও সঙ্গীতে এই রীতির প্রয়োগ আমরা দেখব। তারপরে যদিও দেখা যায় কলকাতার মানুষজনের মধ্যে এই বদভ্যাসটা আছে, তাদের অনেক উপস্থাপনায় বা অনেক কিছুতে তারা অনেক সময় আঞ্চলিকতা ব্যবহার করেন। কিন্তু এরপরেও আঞ্চলিকতা ব্যবহার করলেও মোটা দাগে বলা যায় যে যারা প্রমিত কথা বলেন, এখন ধরো অনুপম রয়ের গান, তুমি অনুপম রয়ের গানে তো তুমি হচ্ছে কলকাতার আঞ্চলিকতা শুনবা না। বা তুমি যে কারো এরকম ধরো অঞ্জন দত্তের গান, অঞ্জন দত্তের গানের মধ্যে তো আসলে এরকম উনি তো কলকাতার আঞ্চলিক উচ্চারণ করছেন না, প্রমিত বাংলায় উচ্চারণ করছেন। তো অডিও ভিডিও শব্দগুলোর বানানটা নিয়ে একটু দিব, তোমরা একটু দেখে অবাক হতে পারো। শুদ্ধ বানান হচ্ছে এটা, অডিও এবং ভিডিও। এখনো বইয়েই ভুল আছে। তোমার যদি চেক করার দরকার পড়ে বা যদি ডাউট থাকে তাহলে বাংলা একাডেমির অভিধানটা দেখে নিবা, যেটা আমি লিখে দিলাম এটাই শুদ্ধ বানান। অঞ্চলভেদে ভাষার রূপকে আমরা আঞ্চলিক ভাষা বলি। আঞ্চলিক ভাষার আরেকটা নাম হচ্ছে উপভাষা। তো এখানে কয়েকটা ক্লাসিফিকেশনস দেয়া আছে, এগুলো আর তোমাদের জানার প্রয়োজন নেই। আঞ্চলিক কথ্যরীতি, আমরা এবারে দেখব যে বাংলা লিখন পদ্ধতিটা এসেছে কোথা থেকে। লিপি, লিপি বলতে মূলত আসলে বোঝানো হয় যে যে আমরা ছোটবেলায় দেখেছি না, বা এখনো দেখা যায় বাসে ট্রেনে বিক্রি করে বা বিভিন্ন লাইব্রেরিতে স্বরলিপি। মোট কথা এই যে লেখা হয়, যে বর্ণমালাটা, আমরা বাংলা বর্ণমালাটা বা এই লিখন পদ্ধতিটা প্রথম এসেছে ব্রাহ্মী লিপি থেকে। এটার উপর আমার ভিডিও আছে শিখর ইউটিউব চ্যানেলে, একটু বিস্তর ভিডিও। আমি এখন বেশি কথায় যাব না। এটা আসলে শুধু এই একটা বাক্য দিয়ে পুরোটাকে ডিসক্রাইব করে দেওয়া যায় না, কিন্তু মূলত ব্রাহ্মী লিপি থেকেই বাংলা লিখন পদ্ধতিটা এসেছে। হিন্দু দেবতা ব্রহ্মা ভারতবর্ষের প্রাচীন লিপি আবিষ্কার করেছিলেন বলে কথিত। তো তার নামানুসারেই ওই লিপিটার নাম হয় ব্রাহ্মী লিপি। ঠিক আছে। লেখ্য ভাষারীতির মধ্যে আমরা ৩টা দেখতে পাই, কাব্যরীতি, সাধুরীতি, প্রমিত রীতি। যদিও এটা পুরনো বইয়ে কিন্তু দেওয়া আছে
সাধুরীতি আর চলিত রীতি, কিন্তু পরে আবার এখন একটা যোগ করেছে কাব্যরীতি। তারপরেও আমরা যদি একদম কোর ক্লাসিফিকেশনে যাই, আসলে দুইটা রীতি আসে, সাধুরীতি আর চলিত রীতি বা প্রমিত রীতি। তো আমরা একটু কথা বলি এগুলো নিয়ে। হ্যাঁ, কাব্যরীতিটা নিয়ে একটু কথা বলি। কবিতা, ছড়া এবং ছন্দ মিলিয়ে রচিত সাহিত্যকে কাব্যরীতি বলে, যেখানে প্রতিটি লাইনে বা অন্তে বা শেষে মিল থাকবে। ঠিক আছে, পদ্য কাব্যরীতি, গদ্য কাব্যরীতি। কাব্যরীতি নিয়ে আসলে বেশি কথা বলবো না, এবং তোমাদের কাব্যরীতি নিয়ে কোনো কিছু নাইও এইচএসসি তে, সো বাদ। সাধুরীতি তোমরা সবাই এগুলো জানো, তারপরেও বলতে হয়। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে, এখন আর এটা চলে না। দ্য ওয়ে সাধুরীতি লেখা হয়, এটা একটা খুবই ব্যাকডেটেড মানে স্টাইল অফ রাইটিং। এটা বিলুপ্ত হয়ে যাওয়ার মতো, এবং এটা আসলে যুগের সাথে এটা বিলুপ্ত হয়ে যাওয়াই উচিত। আমাদের দেশের কিছু সরকারি প্রজ্ঞাপন ছাড়া সাধুরীতিতে আর কিছুই আসলে লেখা হয় না। এটা দেখতেও কাঠখোট্টা, পড়তেও ভালো লাগে না, দেখতেও সুন্দর না, এবং এটার মধ্যে তেমন মাধুর্যও নাই। তাই সাধুরীতি এটা দিনে দিনে সময়ের প্রয়োজনেই, এটার এটা সুন্দর না বলেই, এটার চেয়ে সুন্দর জিনিস আছে বলেই এটা হারিয়ে যাচ্ছে। প্রমিত রীতিতে আমরা যাব, বা চলিত রীতি যেটা। তো সাধুরীতি নিয়ে খুব বেশি কথা আর বলছি না, প্রমিত রীতিতে যাই। তো এটা মূলত 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্যরীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা করা হয়। মানে বলছি যে 20 শতকের শুরুর দিকে, অর্থাৎ 1900-র শুরুর দিকে। তো তখন হচ্ছে এটা চলিত রীতি নামে পরিচিতি পায়। আর প্রমিত রীতিটা কি? প্রমিত রীতিটা হচ্ছে আমরা আসলে যেইভাবে এখন কথা বলছি, যেইভাবে আমরা লিখছি, এটাই প্রমিত রীতি। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার যাবতীয় দাপ্তরিক কাজ, মানে অফিসিয়াল কাজকর্ম, বিদ্যাচর্চা, সাংবাদিকতা বা যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। এটার আরেকটা নাম হলো গিয়ে মান রীতি। এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হলো গিয়ে মান রীতি। আর এই প্রমিত রীতিতে অনেক বড় ভূমিকা পালন করেছেন যে লোকটা, তিনি হলেন প্রমথ চৌধুরী। প্রমিত রীতির প্রসারে, কারণ তার একটা পত্রিকা ছিল সবুজ পত্র। তো সেই পত্রিকাটাতে তিনি প্রমিত রীতিতে যখন সবকিছু লেখা হতো, তো তিনি ওখানে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি কিন্তু ক্লাসে বলে থাকি, তোমরা অনেকেই হয়তো একটা রিলেশনশিপ জেনে থাকতে পারো। রবীন্দ্রনাথের সঙ্গে প্রমথ চৌধুরীর একটা সম্পর্ক আছে। সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীর চাচা শ্বশুর হন। সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীর চাচা শ্বশুর হন, কারণ রবীন্দ্রনাথের ভাতিজি ইন্দিরা দেবী চৌধুরানীকে বিয়ে করেন হচ্ছে প্রমথ চৌধুরী। ইন্দিরা দেবী চৌধুরানী আবার ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা আইসিএস অফিসার, যেটা এখন বিসিএস। ওই প্রথম আইসিএস মহিলা অফিসার ছিলেন হচ্ছে, বাঙালি মহিলা অফিসার ছিলেন হচ্ছে ইন্দিরা দেবী চৌধুরানী, ঠাকুর পরিবারের। এবং ইন্দিরা দেবী চৌধুরানী অর্থাৎ প্রমথ চৌধুরীর ওয়াইফ, তিনি নিজেও অসম্ভব ট্যালেন্টেড একটা মহিলা ছিলেন। রবীন্দ্রনাথের বহু লেখা তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন, এবং রবীন্দ্রনাথ কিন্তু অনেক চিঠি লিখেছে তার ভাতিজি, তখন তো যোগাযোগের মাধ্যমে ছিল একটা, হয়তো এখনকার দিনে হলে হয়তো বা চাচা ফোন দিত ভাতিজিকে। তো এখন ওই রবীন্দ্রনাথের অনেক কিছু অনুবাদ করে দিয়েছেন তার ভাতিজি। তো সেই প্রমথ চৌধুরী হচ্ছেন প্রমিত রীতির একজন অগ্রণী ভূমিকা পালনকারী মানুষ হিসেবে তাকে তুমি বলতে পারো। তো প্রমিত রীতির নানা রকম বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, তোমরা এগুলো বুঝো। শুধু আমি এখানে একটু দেখাই কিছু উদাহরণ। এখানে সাধুরীতিতে যদি হয় মস্তক, চলিত রীতিতে হয় মাথা। সাধুরীতিতে যদি হয় পুজো, চলিত রীতিতে হয় পূজা। সাধুরীতিতে হয় সহিত, চলিত রীতিতে হয় সঙ্গে। এখানে হয় তাহারা, তারা, তাহাকে, তাকে, এইরকম। তো সাধুরীতি থেকে প্রমিত রীতিতে রূপান্তর, তোমরা এগুলো সবই আশা করি কম বেশি বুঝো, তারপরেও একটা একটু না দেখালেই যেন নয়। তৎকালে আমাদিগের পরিধেয় বস্ত্র বলিতে একখানা 5 হাতের মলিন ধুতি। সে সময় আমাদের পরনের পোশাক বলতে ছিল একটা 5 হাতের ময়লা ধুতি। বলিলে তোমরা হয়তো বিশ্বাস করিবে না, দশম বর্ষীয় বালকেরাও ধুতি পরিয়াই বিদ্যালয়ে যাইত। বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না যে 10 বছরের ছেলেরাও ধুতি পরেই স্কুলে যেত। গ্রামের স্ত্রীলোকগণ নদীতে জল ভরিতে যাইত। গ্রামের মহিলারা নদীতে জল ভরতে যেত। অধিকাংশ গৃহের বালিকারা পড়াশোনা কাহাকে বলে তাহাই জানিত না। বেশিরভাগ বাড়ির মেয়েরা পড়াশোনা কাকে বলে তাই জানতো না। চলে যাই এবার তোমাদের কাছে জানতে চাই, কোনটা তোমাদের কাছে ভাল লাগলো, চ্যাটটা একটু রিজুম করে দাও। যে এই প্রমিত রীতি নাকি সাধু রীতি, কোনটা তোমাদের কাছে শুনতে ভাল লাগলো, একটু কমেন্ট করো তো। চলিত নাকি সাধু, চলিত নাকি সাধু, একটু কমেন্ট করো তো, দেখি তো তোমাদের কাছে জানতে চাই কোনটা তোমাদের কাছে ভাল লাগলো। 2 নম্বরটা, মানে প্রমিত রীতি। এক্স্যাক্টলি, সাধু রীতি ভালো লাগার কোনোই কারণ নাই। তো এটা ভালো না বলেই হচ্ছে সময়ের প্রয়োজন এটা হারিয়ে যাচ্ছে, এবং এটা আরো হারিয়ে যাবে আস্তে আস্তে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, চমৎকার। তো আমরা এবারে একটু মেহেদি, আমরা একটু ইয়েতে চলে যাই। হ্যাঁ, একটু পোলে চলে যাই, ওদেরকে একটু চ্যাটটা একটু পজ করে দাও কাইন্ডলি। তুমি একটু এইটা একটু দাও,
হুম। সো তোমরা হচ্ছে পোলের জন্য ১ মিনিট করে সময় পাবা প্রতিটা প্রশ্ন উত্তরের জন্য। আমি তারপরে তোমাদের কাছ থেকে অবশ্যই প্রশ্ন নিব। তোমাদের অনেকের মনেই প্রশ্ন আছে। কিন্তু আমি পোলটা কিন্তু চাই যে সবাই অ্যান্সার করো। কারণ একটা ক্লাস সবচেয়ে ভালো হয় যখন যেটা ইন্টারেক্টিভ হয়। মানে তুমিও কথা বলছো, আমিও কথা বলছি। যেহেতু এখানে অনলাইন, এখানে তোমার কথা বলার স্কোপটা একটু সীমিত। চ্যাট করার অপশন আছে। সো আমি একটু চাই যে এটা সবাই অ্যান্সার দাও। সো লঞ্চ করে দিয়েছি। এভরিওয়ান হ্যাজ টু অ্যান্সার। সবাই অ্যান্সার করো। আমি কিন্তু তারপরে ঘোষণা করব কে ফার্স্ট হয়েছো, কে সেকেন্ড হয়েছো, কে থার্ড হয়েছো, এবং আমি দেখতে চাই যে সবাই অ্যান্সার করেছো। যারা অ্যান্সার করো নাই ওইসব নাম কিন্তু আসে। তো আমি চাই না কারো নাম এখানে মেনশন করতে নেতিবাচক ভাবে। প্রথম বাংলা ব্যাকরণ লেখা হয়েছে কোন ভাষায়, লিখো। মানে অ্যান্সার করো। ১ মিনিট করে সময় পাবা তোমরা প্রতিটা প্রশ্নের জন্য, প্রতিটা প্রশ্ন উত্তরের জন্য। শেষ করলা? সো আমরা একটু দেখি কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কার কি কাহিনী। ফার্স্ট হয়েছে আমাদের কাজী সজীব, থেকে সেকেন্ড হয়েছে রাহুল, থার্ড হয়েছে খন্দকার মোহাম্মদ ইমতিয়াজ নাহিন। এটা হচ্ছে পর্তুগিজ ভাষা, এটা তো আমি একদম প্রথমেই পড়িয়েছিলাম। এবং এখানে কে লিখেছিলেন সেই বইটা, নট বই, ওটা মেইনলি পর্তুগিজ থেকে বাংলা অভিধানের সূচনা অংশে ওটা লিখেছিলেন মানুয়েল দা আসুমসাও। তিনি এটা লিখেছিলেন। নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? অ্যান্সার করো, অ্যান্সার করো। সাধুরীতি নিয়ে অনেক কথা বলেছি আমরা। অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। চমৎকার, আমি চাই সবাই অ্যান্সার করুক। হাতে সময় থাকছে ১ মিনিট, এই যে এখনই পোল লঞ্চ হয়ে যাবে। তারপর সবাই অ্যান্সার করবা। অ্যান্সার তোমাকে করতেই হবে। সো এখানে উত্তর হচ্ছে গিয়ে করিল। আমি দেখি যে আমাদের লিডার বোর্ডে ফার্স্ট হয়েছে তাসমিয়া তাহসিন, সেকেন্ড হয়েছে কাজী সজীব, থার্ড হয়েছে সাদিয়া সুলতানা তাসনিম। অনেকেই প্রশ্ন বা অনেকেই বলো যে স্যার আমি তো সাথে সাথে অ্যান্সার করেছি, কেন আমি পোলে ফার্স্ট হলাম না, সেকেন্ড হলাম না? আসলে যারা ফার্স্ট সেকেন্ড হয় ওরা রীতিমতো ন্যানো সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেয়। আমার মনে হয় যে ওরা কি, ওদের ব্রেইন আগে কাজ করে না, হাত আগে কাজ করে? আমার নিজের মধ্যেই ভাই এত কনফিডেন্স নাই। এই ৯০০-১০০০ জন মিলে একটা বলে অ্যান্সার করে সেখানে ফার্স্ট হওয়ার জন্য যেই পরিমাণ দ্রুত রেসপন্স করা প্রয়োজন। তো আমি স্যালুট জানাই যারা আসলে এই তিনের মধ্যে থাকে। তারা, আমাদের কাছে তো দেখা যায় যে কতটুকু, মানে তারা ১ সেকেন্ডের চেয়ে অনেক অল্প সময় অ্যান্সার করে। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে?
শেষ করে দিতে পারো মেহেদ চাইলে। সো ফার্স্ট হয়েছে মারজুকা আহমেদ, সেকেন্ড হয়েছে খন্দকার মোহাম্মদ ইমতিয়াজ নাহিন, থার্ড হয়েছে মোসাম্মদ নুসরাত জাহান। এটা কি, এটা ছিল হচ্ছে প্রমিত রীতি। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু শিখবো জিতবো গ্রুপে একটু জানাবা তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো, কারণ তোমাদের এই ফিডব্যাক আমাদের ক্লাসগুলোকে যেমন আরো উন্নত করতে সহায়তা করে, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের কাছ থেকে জানতে পারলে, শুধু আমরা টিচার না, পর্দার পেছনে আরো অনেক অনেক মানুষ কাজ করে তোমাদের এই ক্লাসের পেছনে। সো আমাদের সবার কাছে ওই জিনিসটা অনেক, মানে একটা অনেক ইন্সপিরেশন পাই আমরা এটা থেকে। আর তোমাদের মনে যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে, এখন তো তোমরা প্রশ্ন করবাই, সেটার জন্য তো গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে না থাকলে 16780 তে কল করে দিয়ে আজকের ক্লাসটা কেমন হলো একটু জানাও, আর কোনো প্রশ্ন থাকলে বলো। আমি একটু এখন তোমাদের প্রশ্ন নিব আগামী কয়েক মিনিট। শুদ্ধ উচ্চারণ কিভাবে শেখা যাবে? শুদ্ধ উচ্চারণ আগে জানতে হবে যে শুদ্ধ উচ্চারণ যারা ভালো মতো শুদ্ধ উচ্চারণ করে এরকম হোস্টদের কথা শুনতে হবে। তুমি আরজে কিবরিয়ার কথাবার্তা শুনতে পারো, তার শো দেখতে পারো, বা যারা শুদ্ধ করে কথা বলে হানিফ সংকেতের কথা শুনতে পারো, বা শুদ্ধ করে কথা বলে এমন যে কারো কথা, দীপ্তি চৌধুরীর কথা শুনতে পারো। সরকারি দাপ্তরিক কাজে কেন সাধুরীতি ব্যবহার করা হয়? তাসবিদ, এটা আমাদের দেশে প্রজ্ঞাপনে কেন ব্যবহার করা হয় এটা আমি জানি না। আমাদের দেশের মাঝে মধ্যে এমন সব প্রজ্ঞাপন লেখা হয়, এটা আসলে পড়াও যায় না আর কি। বাক্যের যোগ্যতা কি, আমরা এগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো না। আমি চাইলে বলতে পারি, কিন্তু আজকে আমরা এইসব নিয়ে বলবো না। এটা জাস্ট শুধু ইন্ট্রোডাকশন ছিল। এই ক্লাসটা নিয়ে যদি কোনো কিছু থাকে সেটা বলো। হাতের লেখা সুন্দর করার জন্য তোমার যেই সিনিয়র জুনিয়র বা কাছের কেউ যার হাতের লেখা সুন্দর, তার খাতাটা নিয়ে আসো। সে কিভাবে ক খ গ ঘ এগুলো লিখে, সেটা তুমি নিজে লিখে 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 2 মাস প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হাতের লেখা চেঞ্জ হয়ে যাবে। ব্যাকরণ কিভাবে পড়বো? ব্যাকরণ বই থেকে পড়বো, আর শিখরি যেই ক্লাসগুলো করাচ্ছি এটাই ইনাফ আসলে আমি মনে করি। যেখানে বিদেশে যাওয়া সম্পর্কে বলে, ভাই একটা ইউটিউব চ্যানেল নাম বলেছেন যেখানে বিদেশে যাওয়া সম্পর্কে বলে, সেই চ্যানেল লিখবেন ও মাই গড মিশাল, এটা আমি কবে বলেছিলাম কি আমার নিজেরই তো মনে নেই। বিদেশি যাওয়া সম্পর্কে বলে বলতে একটা ফেসবুক গ্রুপের নাম বলেছিলাম হয়তো বা আমি, বিডি বিয়ন্ড বর্ডার, আন্ডার গ্রেডের। বাট আমি নট শিওর যে ওই গ্রুপটা এখন কতটা অ্যাক্টিভ। এটা আমি অ্যাটলিস্ট আজ থেকে 9-10 বছর আগে আমি গ্রুপটা ফলো করতাম, কিন্তু আমি আসলে এটা করি নাই। এটা হচ্ছে আমি এখন জানি না ওই গ্রুপের অবস্থা কি। আমি জানি না তুমি কি স্যাটের প্রিপারেশন নিবা কিনা। অব্যয় কেন শব্দতত্ত্ব, শব্দ আমরা পাবো এগুলো, আমরা এগুলো নিয়ে আমরা কথা বলবো, আমাদের দেখা যাক, আসুক। হ্যাঁ, বোর্ড এক্সামে আজকের ক্লাস থেকে ডিরেক্ট কিছু আসবে না। আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি এবিসি বা ফাউন্ডেশন। বই কি তাহলে কিনতে হবে না? বই কিনে রাখলে ভালো। বইয়ের সাথে মিল খুঁজে পাবে, জিসানু যে আমি বললাম যে বইয়ের সাথে মিল খুঁজে পাওয়া না পারবে, আজকের ক্লাসটা ফাউন্ডেশন, এটা থেকে সরাসরি কোনো প্রশ্ন আসবে না। আফিয়া বলল যে আমি একটু ধীরে কথা বলতে, আমাকে, আমি নাকি অনেক ফাস্ট কথা বলি। আচ্ছা আফিয়া, আমি চেষ্টা করবো আর একটু ধীরে কথা বলতে। হ্যাঁ, র্যাঙ্ক দেখা যাচ্ছে না কেন? কোন র্যাঙ্ক? র্যাঙ্ক তো অবশ্যই দেখা যাবে। সাধুরীতিতে নাকি অনেক প্রবন্ধ আছে। হ্যাঁ, ওই প্রবন্ধগুলো কোনোটাই রিসেন্ট ডেইজে লেখা না, বেশিরভাগই দেখবে অ্যাটলিস্ট 100 বছর আগে লেখা। স্যার আমি উত্তর দিছি কিন্তু সাবমিট হইলো না কেন? সাইদা, এমন তো হওয়ার কথা না। এত তাড়াতাড়ি ক্লাস শেষ, 1.5 ঘন্টা ক্লাস স্কেডিউল ছিল। আমাদের ক্লাসের আজকে কন্টেন্টটাই প্রথম ক্লাস হিসেবে একটু কম। তো আমরা আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু পরের ক্লাসগুলোতে আমরা দেখা যাবে যে আমরা সময়ের সাথে কুলাতে পারবো না, রীতিমতো এমন অবস্থা হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, এই পর্যন্ত সব ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ। পোল সাবমিট অফকোর্স হবে। কি হ্রস্বইকার আর দীর্ঘইকারের মধ্যে পার্থক্য কি? এটার ব্যাকরণগত উত্তরটা বেশ বড়। আমি যদি একদম একটা সহজ উত্তর দেই, সেটা হলো, যদি একটা প্রশ্ন করলে উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, তাহলে হ্রস্বইকার দিয়ে কি বসে? যেমন তুমি কি ভাত খেয়েছো? এটা তো হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, তাহলে হ্রস্বইকার বসবে। আর ধরো তোমার নাম কি? এটা তো হ্যাঁ বা না দিয়ে তো এই উত্তর দেওয়া যাবে না, এটা দীর্ঘইকার বসবে। স্যার পরীক্ষার খাতায় কি অডিও লিখলে কেটে দিবে? পরীক্ষার খাতায় যেটা শুদ্ধ সেটাই লিখবা। তুমি তো পরীক্ষা বানানটাই ভুল লিখলা রে বাবা। পরীক্ষা বানান দীর্ঘইকার দিয়ে, পরীক্ষা কেন হ্রস্বইকার দিয়ে লেখো? আসলে এটা এই ভুল লেখার আরেকটা কারণ আমার মনে হয় যে আমার নিজের অনেক ভুল কম হতো, কারণ আমি বই পড়তাম, বইয়ে বানান ভুল অনেক কম থাকে। এখন পোলাপানের পড়ার মাধ্যম হয়ে গেছে ফেসবুক পোস্ট, তো ফেসবুক পোস্টে তো আর মানুষ শুদ্ধ করে লেখে কম, ভুলই লিখে বেশি। হুম। বোর্ড এক্সাম আজকের ক্লাস থেকে ডিরেক্ট কোনো কিছু আসবে না। প্রমিত রীতি ও চলিত রীতি কি এক? হ্যাঁ এক। আসল বাংলা কোন অঞ্চলের? কোন অঞ্চলের না, এটা হচ্ছে একটা প্রমিত রূপ। ওল্ড বোর্ড কোয়েশ্চেন কি ইম্পর্টেন্ট? অলওয়েজ ইম্পর্টেন্ট রিপন। আচ্ছা, আমার ভিডিওর কি কোনো প্লেলিস্ট আছে কিনা? হ্যাঁ আছে, আমার ভিডিওর প্লেলিস্ট আছে। ওটা তুমি শিখর ইউটিউব চ্যানেলে গেলে প্লেলিস্ট অপশনে গেলেই দেখতে পারবা। আহ ঈশ্বরচন্দ্রের লেখা সাধুভাষা এগুলো কেন সংস্কার করা হবে? এটা উনি তখন লিখেছেন, উনার যুগ হিসাবে তো এটা ঠিকই আছে।
আসল বাংলা ভাষা বলতে আসলে কি বুঝাচ্ছ তুমি? আমি জানি না যে আসল বাংলা ভাষা কোন অঞ্চলের। হোয়াট ইজ আসল বাংলা ভাষা? কোন অঞ্চল কি? আমরা যারা এই বাংলা ভাষায় কথা বলি পুরাটাই তো বাঙালিদের। আবার এটা আসল আর নকল অঞ্চল আসবে কোথা থেকে এখানে? আমার বাড়ি চাঁদপুরের কচুয়াতে। হুম। প্র্যাকটিস বুক নিয়ে কাজী মারিয়া তোমরা পোস্ট পেয়ে যাবা, কোনো চিন্তা করো না। বেশি আর বেশির মধ্যে পার্থক্য কি? হ্রস্ব ইকার দিয়ে হবে বানানটা। দ্বিতীয়টা যেটা এটা ভুল, ভুল বানান। হ্যাঁ। প্রাণী ও প্রাণীবিদ্যা বানান দুটি ঠিক আছে কিনা? বানান দুটো ঠিক আছে ফাহিম। হ্যাঁ, নিচে যাই। কিন্তু এইটা আমরা বানানের ক্লাস না। যদি আজকের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে করো, নতুবা আমরা ক্লাসটা শেষ করে দিব। হুম। সাধুরীতিকে আমাদের দেশ থেকে সম্পূর্ণরূপে এটা তো আসলে এইভাবে বিলুপ্ত করে দেয়া যায় না লিসা। এটা আসলে যুগের সাথে, সাথে যুগের প্রয়োজনে একসময় আপনি এটা হারিয়ে যাবে। হুম। আমার মেসেজ দেখেন না কেন? সবার মেসেজ দেখি আমি, সবার মেসেজ দেখি। ঠিক আছে ভাইয়া, অক্ষরপত্রের বই কি কিনতে পারো? যেই বই ভালো লাগে তাই কিনো। বাংলার জন্য কি শিখর ক্লাসই যথেষ্ট? 100% যথেষ্ট। শিখর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। শিখর ক্লাস আর প্র্যাকটিস বুক ইজ এনাফ তোমাকে এইচএসসি তে A+ পাওয়ানোর জন্য। এবং অনেকটুকু তোমার কি বলে যে ইয়ে পাওয়া মানে কি বলে যে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করেন। সিয়েরা লিওনের মানুষের বাংলায় কথা বলে তাহলে কি তাদেরকে বাঙালি বলা যাবে? প্রথমত সিয়েরা লিওনের মানুষ বাংলায় কথা বলে না। এটা হলো ৭১ টিভির মতো কিছু থার্ড ক্লাস টেলিভিশন চ্যানেল এবং আমাদের দেশের কিছু অতি উৎসাহী পাগল ছাগল যারা হচ্ছে এটা ছড়িয়েছে যে সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা বাংলা। এবং আমাদের দেশের আসলে মানুষকে এতটাই আবেগে ভাসে এবং এতটাই গাধার মতো যে আমি জানি না যে এটা কিভাবে পিএসসির মতো একটা বডি তারা হচ্ছে বিসিএস এর প্রশ্নে পর্যন্ত এটা এসেছিল। সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা বাংলা বা এমন কোনো কিছুই নাই। আর সিয়েরা লিওনের কোনো মানুষ বাংলায় কথা বলেও না। সিয়েরা লিওনে অনেক মানে বাংলাদেশ থেকে একসময় অনেক বাংলাদেশ আর্মি যেত ওখানে ইউএন মিশনে। বাট সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা বাংলা, ওখানে মানুষ আমাদের জাতীয় সঙ্গীত গায়। এগুলো হচ্ছে রীতিমতো জাস্ট গাঁজাখুরি কথাবার্তা। এগুলো হচ্ছে ওই যে বললাম যে ৭১ টিভির মতো কিছু তৃতীয় চতুর্থ শ্রেণীর টেলিভিশন চ্যানেল এরা হচ্ছে এই ধরনের গাঁজাখুরি সংবাদগুলোকে একটা সময় খুব ফলাও করে প্রচার করেছে এবং আমাদের দেশের মানুষ তো আসলে ফ্যাক্ট চেক করে না। চিল নিয়ে মানে কান নিয়েছে চিলে, এই লাফান শুরু করে দিল। ঠিক আছে, কিন্তু কান হাত দিয়ে দেখলো না যে কান আসলে চিলে নেয় নাই, ওর কানের জায়গাতেই কান আছে আর কি। কণ্ঠের মতো সুন্দর করে কথা বলতে চাই, কি করণীয় দয়া করে বলবেন প্লিজ। কণ্ঠ নিয়ে আসলে জানি না, এটা তো দীর্ঘ কথাবার্তা। আর সুন্দর করে কথা বলার জন্য আগে শুনতে হবে যারা সুন্দর করে কথা বলে তাদের কথা, তাহলেই হচ্ছে। বারবার নানাজন নানা বইয়ের নাম লিখছে, এইটা কিনলে হবে, এটা কিনলে হবে। তোমার যেটা ভালো লাগে ওটাই কিনলে হবে। সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা কোনো কালেই ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর সিয়েরা লিওনদেরকে তুমি বাঙালি কেন বলবো? আর কি বাংলায় কথা বলে নাকি ওরা? আমাদের গ্রুপের নাম কি শিখবো জিতবো? শিখবো জিতবো হচ্ছে শিখর একটা কমন প্ল্যাটফর্ম যেখানে পেইড স্টুডেন্ট নন পেইড স্টুডেন্ট সবাই থাকে। কিন্তু তোমরা যারা পেইড স্টুডেন্ট তাদের জন্য আলাদা করে গ্রুপ আছে এবং সেই গ্রুপে জয়েন করার জন্য তুমি 16780 তে কল করবা, তোমাকে জয়েন করায় দিবে ইনশাল্লাহ। আচ্ছা স্যার, বাংলা নোট কিভাবে করব সেটা বললো ভালো হতো, একটু বলেন প্লিজ। আর ৮-১০টা জিনিস যেভাবে নোট করো ওভাবেই বাংলা নোট করবা। আমি গুরুত্বপূর্ণ যে তথ্য বলবো যেগুলো তোমার স্লাইডেও নাই ওগুলো তুমি নোট করে ফেলবা। আর স্লাইডে থাকলেও নোট করে ফেলতে পারো, কারণ তোমার সবসময় তো আবার স্লাইডটাকে খুলে দেখার মতো সময় থাকে না বা দেখা হয় না। ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। যদি এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা সেই হচ্ছে তোমাদের যে গ্রুপ সেই গ্রুপে পোস্ট করো। আজকের ক্লাসটা ভালো লাগলে কিংবা আজকের ক্লাসটা নিয়ে যে কোনো ধরনের ফিডব্যাক জানাতে চাইলে শিখবো জিতবো গ্রুপে তোমরা পোস্ট করে দিও। তোমাদের আমি আবার দেখার অপেক্ষায় থাকলাম নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দেখা হচ্ছে শীঘ্রই। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।